তোমার তথাগতদের প্রতি কি ভালোবাসা তাহলে চলে গেছে? ওটা আমার একই রকম আছে, কিন্তু সেই ভালোবাসাটা আমাকে কোনোভাবেই কষ্ট দেয় না। আমার ইমোশনাল ডিপেন্ডেন্স নেই। ওর অনুভূতিটা তো ভীষণ সুন্দর, ভালোবাসার মতো একটা সুন্দর অনুভূতি। আমি চাই না যাক। যেটা তুমি চাইতে যে সঙ্গে থাক, সে সঙ্গে নেই এখন, তো এই সমস্ত জিনিসগুলো কষ্ট দেয় না সেই মুহূর্তে? দিয়েছিল যখন আমি এটা বুঝতে পারিনি, মানে একদম শুরুর দিকে, ওই যে বললাম মৃত্যু সমকষ্ট। সেরকম কোনো রিউমার যেটা শুনে তোমার খুব হাসি পেয়েছে? নারী পাচার চক্রে ধরা পড়লেন দেবলীনা, তো সেটা নিয়ে একটা ভয়ঙ্কর ট্রোলিং হয়ে গেছিল। তো যখন কোনো বিষয় নিয়ে ট্রোলিং হয় তখন সেটাকে কিভাবে দেখো, পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে? মানুষ তো নির্মম নিষ্ঠুর হয়ে যায় ট্রোল করার সময়, অথচ কারোর জুতোয় কিন্তু কেউ পা রাখেনি। আমি তার জুতোয় না পা রাখা অব্দি কি করে পুরোপুরি ট্রোল করতে পারি? আমি তো জানি না সে কিসের মধ্যে দিয়ে গেছে। স্বয়ম্বর করা হচ্ছে দেবলীনার, তালিকায় কাকে কাকে রাখতে? আর একজন থাকলে আমি মালাটা তার গলায় দিতাম, কিন্তু তিনিও চলে গেছেন রিসেন্ট পাস্টে। আমাকে ভীষণ হন্ট করে সেটা এখন। তোমার কাছে ভালোবাসাটা এক্স্যাক্টলি কি? ভালোবাসাটা হচ্ছে এমন একটা মিষ্টি সুন্দর অনুভূতি যেটা শুধুই উপভোগ করা হয়। ভালোবাসা জিনিসটার মধ্যে কষ্ট পাওয়ার কোনো জায়গাই নেই। এই যে তুমি বললে যে সম্পর্কটা দারুণ ছিল 7.5 বছরের, কিন্তু সম্পর্ক একটা ভেঙে গেছে, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে কি ভালোবাসা চলে যায়? মানে তোমার তথাগতদের প্রতি কি ভালোবাসা তাহলে চলে গেছে সম্পর্ক ভেঙে গেছে বলে? একেবারেই যায়নি। তথাগতর প্রতি আমার ভালোবাসা ঠিক যেমন ছিল একেবারে তেমন আছে, কিচ্ছু বদলায়নি। ভালোবাসার যে অনুভূতিটা, ওটা আর আমি না এখন পরিষ্কার বুঝতে পারি যে দূর, এই ভালোবাসা আর এই প্রেম প্রেম একটু আলাদা, একদম আলাদা। তো ওই প্রেমের যে বাহ্যিক প্রকাশ, ওইটা না একটু আলাদা। ওটা একটু ক্ষণস্থায়ী হয়, মানে যেটাকে বলে হরমোন ড্রিভেন। হ্যাঁ, মানে ছোটবেলায়, আমি কোনো খারাপ অর্থে বলছি না, কিন্তু মানে ওটা খুব টিনসে হয়। কারো কারো টিনস একটু বেশি দিন চলে, তখন হরমোন ড্রিভেন জীবনটা, অনেকে সারা জীবনই হয়তো হরমোন ড্রিভেন কাটিয়ে দিল। তাদের না যখন প্রেম হয় সেই সময়টা কিন্তু ভালোবাসাই মনে হয়, বুঝতে পারা যায় না যে ওটা ঠিক কি। তো ওটা না ক্ষণস্থায়ী, ওটা কেটে যায়। কিন্তু ভালোবাসা বাস্তবে যে অনুভূতিটা, সেই অনুভূতিটা যায় না, ওটা থেকে যায়। ওটা আমার একই রকম আছে, কিন্তু সেই ভালোবাসাটা আমাকে কোনোভাবেই কষ্ট দেয় না। আমার ইমোশনাল ডিপেন্ডেন্স নেই। ওর অনুভূতিটা তো ভীষণ সুন্দর, ভালোবাসার মতো একটা সুন্দর অনুভূতি। আমি চাই না যাক, আমি চাই ওটা থাকুক, কারণ অনুভূতিটা তো দারুণ, ভীষণ সুন্দর। কিন্তু কাউকে ভালোবাসলে দেখবে তার মানে এক্সপেকটেশনটা অনেক বেড়ে যায়। এবার সেই এক্সপেকটেশনটা যখন ফুলফিল না হয় তখন কষ্ট দেয়। তাহলে সেই কষ্টটা এখন আর পাও না, যে মানে ভালোবাসার মানুষ সে তোমার সঙ্গে নেই, যেটা তুমি চাইতে যে সঙ্গে থাক সে সঙ্গে নেই এখন। ধরো কোনো একটা ভালো রোম্যান্টিক কোনো গান শুনছো, বা কোনো একটা জায়গা, এত সুন্দর জায়গা, সেখানে চাইছো তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে থাক, তো এই সমস্ত জিনিসগুলো কষ্ট দেয় না সেই মুহূর্তে? দিয়েছিল যখন আমি এটা বুঝতে পারিনি, মানে একদম শুরুর দিকে, ওই যে বললাম মৃত্যু সমকষ্ট সেই সময় হয়। কারণ তখন আমার একটা যাপনে আমার মন শরীর সবকিছু অভ্যস্ত। মানুষটাকে সবসময় ফিজিক্যালি কাছে সঙ্গে থাকতে আমি অভ্যস্ত। যদিও সিদ্ধান্ত আমারই ছিল, আলাদা হওয়ার সিদ্ধান্তটা আমার ছিল, ফলে আমাকে কষ্ট দিয়েছিল একটা সময়। আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করে অ্যাডজাস্ট করব এটার সঙ্গে। কিন্তু তখনই আমার পড়াশোনার সূত্রপাত, আমার কিছু মানুষকে ফলো করার সূত্রপাত। কারণ সবসময়ই তো দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে আমি ডুবে যাব, আর একটা হচ্ছে যে আমি এগিয়ে যাব জীবনে। আইনস্টাইনের ওই লাইনটা যখন আমি বইটা দেখে ফার্স্ট লাইনটা পড়লাম, যে ইটস আ বাইসাইকেল, ইউ কিপ মুভিং অর ইউ উইল লুজ ব্যালেন্স। তো আমি ব্যালেন্স লুজ করতে কোনোদিনই রাজি ছিলাম না। ব্যালেন্স লুজ করবো কেন? তো আমি এগিয়ে যাওয়ার পন্থাটা নিলাম। তখন আমি নিজের সাথে পরিচয় হওয়াটা আস্তে আস্তে শুরু হলো। তখন আমি দেখলাম যে আস্তে আস্তে দেখলাম আমি অনেক কিছু করেছি, এতবার বলেছি যে যারা শুনছেন তারা বলবেন আপনি এক কথা বারবার বলেন। কিন্তু ওই ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশন করা এবং পড়াশোনা করা
আরও কিছু ধরনের মেডিটেশনটা ভীষণ একটা জরুরি ব্যাপার। মেডিটেশন মানে চোখ বন্ধ করে ধ্যান করা নয়, মেডিটেশন মানে অনেক কিছু, খেতে খেতেও মেডিটেট করা যায়, মানে মেডিটেটিভ খাওয়া বলেও একটা জিনিস হয়, মেডিটেটিভ গান শোনা বলে একটা জিনিস হয়, সেগুলো অনেক বড় আলোচনা। তো সেগুলো যখন আমি করতে শুরু করলাম তার সাথে কিছু পড়াশোনা, তখন আমি দেখলাম যে এই জীবনটা তো একটা আলাদাই মজা, সেখানে মিস করার কোনো জায়গাই নেই। তার কারণ তুমি যেটা বললে ওটার মধ্যে না একটু ট্রেড আছে, হ্যাঁ, গিভ অ্যান্ড টেকটা একটু ট্রেড। আমার এটা চাই, এটা আমি পাচ্ছি মানুষটার কাছ থেকে, তবেই ভালোবাসাটা আছে। যেই আমি পাচ্ছি না, আমার ভালোবাসাটা আর নেই, ওইটা আবার ভালোবাসার বেসিকটা নয়। অনেকেই আমি এই কথাটা বললে বলেন যে আপনি যেটা ভালোবাসা বলছেন কে বলেছে যে ওটাই ভালোবাসা? না, ওটা ভালোবাসা নয়। পেতে হয় ভালোবাসার মানুষের কাছ থেকে? না, পেতে হয় না, একদম পেতে হয় না। আমি রবীন্দ্রনাথের প্রেমে পাগল, আমি কি পাবো ওনাকে কোনোদিন? আমি উত্তম কুমারের প্রেমে পাগল, আমি কি পাবো? আমার কি প্রেমটা কমছে তার জন্য? কমছে না। এবারে আমার কথা হচ্ছে যে তথাগতকে ভালোবাসার যে যে কারণগুলো তথাগত আমাকে জীবনে দিয়েছে, সেই কারণগুলো ইনট্যাক্টই আছে, তথাগত মানুষটা ঠিক ওরকমই আছে, একটুও বদলায়নি। ফলে আমি কেন ভালোবাসবো না? শুধু আমার কাছে নেই বলে আমি ওই মানুষটাকে ভালোবাসি, ফলে ওটা একই রকম আছে। এবারে কাছে না থাকার যেটা তুমি বলছো, শুরুর দিকে কিছু কিছু ক্ষেত্রে মনে হতো যে এই সময়টা আমার পাশে ও নেইটা, আসতে দেখলাম বদলে গেল, ও আমার কাছে আছে, আমি ওকে সঙ্গে নিয়ে পুরো ট্রিপ করেছি, এটাও হয়েছে। আমি আমার ইন্ডাস্ট্রির একজন সিনিয়রকে, আমি নাম বলছি না, ফিরে আসার পরে আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, একজন লেখিকা একজন প্রযোজক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রথমবার একা একা ঘুরলে কেমন লাগলো? আমি বললাম একা তো ঘুরিনি, তথা ছিল আমার সঙ্গে। ওই অনুভব করে নেওয়াটা, ওটা না আরামসে করা যায়, ওটা কোনো ব্যাপারই না। তবে এখন আর সেটাও করি না, কারণ আমার নিজের কোম্পানিটা এখন ভীষণ ভালো লাগে। আমার তখন মনে ইচ্ছে করে না যে আর কেউ থাকুক সঙ্গে। এটা তোমার ইচ্ছে করে না, কিন্তু যখন ধরো এত রিউমার শোনো যে তথাগত ধর হয়তো অন্য কারোর সঙ্গে একটা সম্পর্কের রিউমার কানে আসছে, শুনছো বিভিন্ন জায়গা থেকে, বন্ধুরাও বলছে, তখন কি কোনোভাবে কষ্ট পাও নাকি সেটাও পাও না? ভালো আছে কি তাহলে কষ্ট নেই আমার, খারাপ থাকলে আমার এখন একটু কষ্ট হয়। মানে তথাকে আমি যদি অনুভব করতে পারি যে কোনোভাবেও না ভালো নেই, ওকে দেখে মনে হচ্ছে, বোঝা যায় তো, বাহ্যিক প্রকাশ তো পাবেই। আমার যদি কখনো মনে হয় ও না ভালো নেই, তখন আমার মনে হয় তাহলে কি ও পার্সোনাল লাইফে ভালো নেই না কাজের ক্ষেত্রে ভালো নেই, কোনটা? তখন আমার একটু কষ্ট হয় সেটা এইটা ভেবে যে ও ভালো নেইটা ভেবে। তাহলে কি, যদি ব্যক্তিগত জীবনটা না ভালো থাকার কারণ হয়, তাহলে ওটা আমার মনে হয় যে ওটা তাহলে না থাকুক। যদি কাজটা মনে হয় মানে কাজটা ভালো হোক। তো সেইটা যদি দেখি ও ভালো আছে, যেরকম পারিয়া ভীষণ সাকসেসফুল হলো যখন, আমি ভীষণ খুশি, এবং আমি চাই এই ছবিটাও খুব সাকসেসফুল হোক, রাস। এবার ব্যক্তিগত জীবনে আমার যদি ওকে দেখে, যেটুকু আমরা তো কোপ্যারেন্টিং করি আমাদের ছানাদের, দেখে কথা বলে মিশে যদি আমার মনে হয় যে না ভালো আছে, তাহলে আমার কোনো কষ্ট নেই, আমি খুশি, তাহলে ওই ব্যক্তিগত জীবনটাই থাকুক। কিন্তু যদি দেখি ভালো নেই, তখন আমার একটু অসুবিধে এখনো হয়, ওটা আমি ওভারকাম করতে পারিনি। হয়তো আগামী দিনে ওর খারাপ থাকাটাতে আমার কোনো কষ্ট আর হচ্ছে না, এমন দিনও আসতে পারে, বলা যায় না সেটা। একদম, মানে নিজেকে তুমি নিজে অলওয়েজ বুস্ট আপ করতে থাকো, তাই তো? এখন আর বুস্ট আপ করতেও হয় না, মানে আমার আমিটা একদম আমার সাথে থাকে সব সময় আর কি, হাতটা শক্ত করে ধরে থাকে, আর এই তো হাত ছাড়বে না কোনোদিন। মজাটা হচ্ছে এই তো কোনোদিন হাত ছাড়বে না, বুঝতে পেরেছো? আয়নার সামনে দাঁড়ালেই দাঁড়িয়ে থাকে দেখি সব সময়। ওকে, তোমার সব থেকে কাছের মানুষকে? আমার সব থেকে কাছের মানুষ আমার মা। মা মানে সবকিছু শেয়ার করতে পারো মায়ের সঙ্গে? আমি আমার মায়ের সঙ্গে সব শেয়ার করতে পারি, এমন কিচ্ছু নেই যেটা শেয়ার করতে পারি না। শুধু কোনটা পারি না সেটা হচ্ছে আমি যখন স্কাই ডাইভিং করেছিলাম, মা একটু ভীতু, আর আমি হচ্ছে চূড়ান্ত অ্যাডভেঞ্চারাস। যখন স্কাই ডাইভিং করেছিলাম, স্কাই ডাইভিংয়ে ঋষভ আমার ভাই, ওকে নিয়ে গিয়েছিলাম আমি, ও আমার সাথে জাম্প করেছিল। আমি যাওয়ার আগে মাকে বলে যেতে পারিনি যে আমি 13,000 ফিট ওপর থেকে ঝাঁপ দেবো, তাহলে আমাকে মা যেতে দিতেন না। ঝাঁপ দিয়ে এসে তারপর মাকে বলেছিলাম মা আমি এটা করে এলাম, এবং আমার ভীষণ মজা হয়েছে। তখন মা দেখছেন আমি সশরীরে দাঁড়িয়ে আছি মায়ের সামনে। তো এরকম কিছু কাজকর্ম আছে একটুখানি অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেগুলো আমি মাকে না বলে করে ফেলি, তারপর বলে দিই। এর বাইরে আমি সবকিছু মায়ের সঙ্গে শেয়ার করতে পারি, এবং মা আমার সব থেকে কাছের, মা আমি আর কি, আমার থেকে আলাদা কিছু নন।
তুমি তোমার কথার মধ্যে অনেকবার তোমার ছানাদের গল্প করলে, মানে কথার মধ্যে অনেকবার এসছে, মানে তোমার ভালোবাসার তারা আরো কিছু জন আর কি, আরো কিছু এই যে ছানারা যারা আমার রয়েছে সন্তান তারা। সন্তান তারা, হ্যাঁ, তো তোমাকে তারা সবসময় ঘিরে থাকে এবং তুমি তাদের নিয়ে থাকো। হ্যাঁ। তো এবং তাদেরকে ভালো রাখা, তাদেরকে সুস্থ রাখা শুধুমাত্র তোমার বাড়ির যে ছানা তা কিন্তু নয়, না না না, প্রচুর মানে হ্যাঁ। এমন যারা রয়েছেন তারা, তাদের ভালো রাখা, তাদেরকে সুস্থ রাখা, তাদেরও তো একটা অধিকার রয়েছে ভালো থাকার। নিশ্চয়ই। সেটা নিয়ে আগামী দিনে কিছু করবে বলে ভাবছো? এরকম কিছু প্ল্যান যা করে যাচ্ছি বিগত কয়েক বছর ধরে, এখন যা করছি সেটাই চালিয়ে যাব আজীবন। মানে আমি তো আলাদা করে, অনেকেই ভাবেন যে আমার কোনো এনজিও আছে আলাদা, বা ওরকম তো কিছু না, আমি সব এনজিওর সাথে আছি। মানে যে কেউ যখন খুশি আমাকে অ্যাপ্রোচ করতে পারেন কোনো রকম দরকারে, কোনো রকম সাহায্যে। আমার পাড়ার যে 48টা ছানা, সেখানে আবার 2টো ছাগল আছে, একটা রাম ছাগল আছে, বিরাট বড় তার সাইজ। ওদেরকে একদম কোভিডের সময় ওই 2টো জন্মেছিল, তখন যিনি ফিডার তিনি আসতে পারতেন না বলে তথাগত আর আমি বালতি নিয়ে খাবার দিতে বেরোতাম। তো ওরা না চিকেন ভাত খেতে শিখেছে জন্মানোর পর থেকে, এবং ওই ছাগল 2টো চিকেন ভাত খায় এখনো আর কি। তো ওদেরকে খাওয়া দাওয়া করানো, ওদের কোনো অসুবিধে হলে সে দেখাশোনা করা ওদের, সেটা আমারই দায়িত্বে। এখন আমি ওদের দায়িত্বটা নিয়ে রেখেছি, কিন্তু একজন আছেন যিনি, আমি তো নিজে হাতে সম্ভব না, আমি শ্যুট করি, কিন্তু কিছু হলো, কারোর কিছু হলো, আমার কাছে খবর আসে, এবং যখনই যেখানে কোনো ক্রুয়েলটি হচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে, কোনো রেস্কিউ কেস থাকছে, যোগাযোগ করলে যেভাবে ছুটে যাওয়ার সেভাবেই ছুটে যাই। এটাই করে যাব আমি আজীবন আর কি। যখন যেখানে যে ছানার আমাকে দরকার, আমি চাই আমি যেন তার কাছে পৌঁছে যেতে পারি এবং তাকে জাস্টিস দিতে পারি। ওদের জাস্টিসের জন্য তো লড়াইটা আরো মারাত্মক, ওরা তো নিজেরা কিছু বলতে পারে না। আচ্ছা, অনেক রিউমার তো নিজেকে নিয়ে শুনেছো, সেরকম কোনো রিউমার যেটা শুনে তোমার খুব হাসি পেয়েছে, সেরকম কোনো রিউমার রয়েছে নিজেকে নিয়ে? আমাদের প্রফেশনে বারবার বিয়ে নিয়ে রিউমার শুনতে হয়। আমি প্রথম শুনেছিলাম আমার বিয়ে হয়ে গেছে শাশ্বতর সঙ্গে, যখন আমি এক আকাশের নিচে করছি। আমার আগে অদিতিও একই রিউমার শুনেছিল। তো এক আকাশের নিচে চলাকালীনই আর কি বছর খানেকের মধ্যে শাশ্বতর, তার মানে অদিতির সঙ্গে বিয়ে হলো, বছর খানেকের মধ্যে অদিতিকে ডিভোর্স করে আমার সঙ্গে বিয়ে হয়ে গেল। এটা ছিল একটা ব্যাপার। তো আমি একটি ম্যাগাজিনে পড়েছিলাম, খুবই প্রখ্যাত একটি ম্যাগাজিনে। তারপরে আমি বিভিন্ন জনের সাথে, কখনো শুনেছি এর সাথে ওর সাথে তার সাথে প্রেম টেম হচ্ছে। রিসেন্টলি আমি শুনলাম যে আমার একটি কাজ, তার হেডলাইনে ছিল যে নারী পাচার চক্রে ধরা পড়লেন দেবলীনা। ভেতরে লেখা ছিল আমার কাজটা সম্পর্কে, যে আমার চরিত্রের এটা। তো সেটা নিয়ে একটা ভয়ঙ্কর ট্রোলিং হয়ে গেছিল, যে তখন আন্দোলনটা চলছে, মানে এই আপনি মুখোশধারী, আপনি নারী পাচার চক্রে ধরা পড়েছেন, এতদিন ধরে আপনি আন্দোলন করছেন মুখোশ পরে, মানে বিভৎস ট্রোলিং হয়ে গেল। আমি ভাবলাম যে ক্লিক বিটটা তাহলে সত্যিই এত ইম্পর্টেন্ট, এই জন্যই হেডলাইনটা এত ইম্পর্টেন্ট, এরকম করে লেখা হয়, ভেতরটা পড়েই না মানুষ। তো সেটাতে আমার খুব মজা লেগেছিল, যে কি অজ্ঞানতার মধ্যে মানুষ আছে না। আমরা হেডলাইন পড়ি, আমরা ভেতরটা পড়িও না। কিন্তু নারী পাচার চক্রে দেবলীনা ধরা পড়লে আমি যদি সেটা বিশ্বাসও করি, আমার তো ইচ্ছে করবে আমি পড়ে দেখি ঠিক কি করলেন এই বদমাইশ মহিলা, পুরোটা একটু ডিটেলে, সেটা আর টাইম নেই কারোর, সেই সময়টা আমাদের আর নেই। মানে একটা লাইন পড়ে তার সম্বন্ধে পুরো যা জাজমেন্ট দেবার দিয়ে আমাকে দিয়েছে। তো লিখতে হবে তাড়াতাড়ি, আমাকে ট্রোল করতে হবে, আমার সোশ্যাল মিডিয়ার আমি রাজা, আমি রানী। হেডলাইনটা পেয়ে গেছি, চলো এবার আমি লিখতে শুরু করি, একটু অ্যাটেনশন ড্র করি লোকজনের, গালিগালাজ করে। তো সেইটা এত বেশি তাড়া সেটা করার, যে পুরোটা পড়ার আর সময় নেই আমাদের। রিসেন্টলি এটাতে আমার খুব মজা লেগেছে। আর আমি শুনছি আমার নাকি বিয়ে হয়ে গেছে সৌম্য ব্যানার্জির সঙ্গে। তুমিও নিশ্চয়ই শুনেছো না? আমি শুনেছি সম্পর্কে রয়েছে তোমরা, এটা নিয়ে বলো। আমি তোমার থেকে একটু এগিয়ে আছি, কারণ আমি শুনেছি আমাদের বিয়ে হয়ে গেছে। যখন শুনেছি তার মাসখানেক পরে শুনলাম আমরা লিভ ইন করছি। মানে মানুষ লিভ ইন করে তারপর বিয়ে করে, আমরা বিয়ে করে তারপর লিভ ইন করছি, আচ্ছা উল্টোটা। তো এরকম আমি শুনলাম, এটাও আমার খুব মজা লেগেছে। তো এটা নিয়ে উত্তর দিতে ইচ্ছা করে না কখনো? উত্তর সত্যিটা বলে দিলে তো লোকজনের এটা বলা বন্ধ হয়ে যায়, যদি আমার তো খুব মজা লাগে। আমরা প্রথমে বিয়ে করেছি, তারপর আমরা লিভ ইন করছি, এরপর কি? বিয়ে, তারপর লিভ ইন, তারপর কি? সেটা আমি একটু শুনতে চাই। সত্যিটা তো নারায়ণ সিনহা আর সৌম্য ব্যানার্জি আমার সব থেকে কাছের দুজন বন্ধু, জেন্ডার নেই যাদের কোনো আমার জীবনে, বন্ধুত্বের কোনো জেন্ডার হয় না, ওরা আমার দুজনেই শুধুই বন্ধু, এবং আই কান্ট থিঙ্ক অফ লাইফ উইদাউট দেম।
তৎসত্ত্বেও আমার কোনো প্রেম নেই এদের সাথে, এটা সত্যি। কিন্তু আপনারা এটা প্লিজ বিশ্বাস করবেন না, যেটা যেভাবে যেভাবে আপনারা গল্প বানাচ্ছেন ওইভাবে বানিয়ে যান, আমার মজা লাগে। এই যে ধরো সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এবং তোমার একটা মন্তব্য তারপরে যে ট্রোল হলো সেখানে মানে সেই ট্রোলটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে মুখ্যমন্ত্রীকেও তার প্রতিক্রিয়া জানাতে হয়েছিল, এবং সে সময় এই একটা সোশ্যাল মিডিয়া তার ট্রোলিং নিয়ে তোলপাড় চারিদিক। তো যখন কোনো বিষয় নিয়ে ট্রোলিং হয় তখন সেটাকে কিভাবে দেখো, পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে? ট্রোলিং এর তো দুটো দিকই আছে, পজিটিভ নেগেটিভ। নেগেটিভটা হচ্ছে এইটা যে ট্রোলিং এর দরুন আত্মহত্যা বরণ করে নিয়েছে, এই উদাহরণও আমাদের কাছে আছে। ফলে কে ট্রোলিংটাকে কি চোখে দেখবে সেটা তো আমরা জানি না। একদম। ফলে মানুষ তো নির্মম নিষ্ঠুর হয়ে যায় ট্রোল করার সময়, অথচ কারোর জুতোয় কিন্তু কেউ পা রাখেনি। আমি তার জুতোয় না পা রাখা অব্দি কি করে পুরোপুরি ট্রোল করতে পারি, আমি তো জানি না সে কিসের মধ্যে দিয়ে গেছে আর কি। তো সেই জন্য সেইটা খুব খারাপ দিক। কিন্তু ভালো দিকটা হলো এই যে যদি তুমি, আমি যেভাবে ট্রোলিংটাকে দেখি সেই চোখে যদি তুমি দেখতে পারো যে আমি তোমাকে বললাম যে তোমাকে এই হলুদ রঙের জামাটা পরে খুব খারাপ লাগছে দেখতে, জঘন্য লাগছে, এটা তোমাকে টাচ করাই উচিত না, তার কারণ তুমি হলুদ জামাটা তো পরোই নি, তুমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামা পরে আছো। তাহলে গন্ডগোলটা কার? আমার চোখে সমস্যা আছে, তুমি বলবে এ বাবা ও বোধহয় কালার ব্লাইন্ড, জানো তো ওই জন্য আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে, ঠিক আছে নো প্রবলেম। তো ট্রোলিংটাও তো তাই, আমাকে যেটা বলছে আরেকজন মানুষ, আমি জানি আমি সেটা নই বা আমি সেটা করিনি, তাহলে ওনারই কোনো সমস্যা আছে, আমার কোথায় সমস্যা আমি জানি তো। এবারে এই চোখে যদি তুমি দেখতে পারো তাহলে ট্রোলিংটা না তোমাকে আস্তে আস্তে আর একটু শক্ত মানুষ হতে 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 তুমি যাবে। কিন্তু যদি উল্টোটা হয়, ওই জন্য আমার মনে হয় ট্রোলিংয়ের অ্যাডভার্স এফেক্টটা এত ভয়ঙ্কর আমি হতে দেখেছি না, যে ডিপ্রেশনে চলে গেছে মানুষ, কাজ ছেড়ে দিয়েছে, সুইসাইডাল হয়ে গেছে। তো একটু আমার মনে হয় ভাবা উচিত ট্রোলিং করার আগে যে আমরা কতটা নিষ্ঠুর হচ্ছে একটা মানুষের প্রতি। আর যারা ট্রোলড হওয়ার জায়গায় রয়েছেন তাদেরকেও আমি বলবো যে একটু ভাবুন যে যে ট্রোল করছে অসুস্থতাটা সম্পূর্ণ তার, আপনার নয়। কাজে ট্রোলিংকে প্লিজ সিরিয়াসলি নেবেন না কখনো। একদম। কোনো কিছুকে ভয় পাও? না, কখনোই ভয় জিনিসটা আসে? আমি ভাবার চেষ্টা করছি। না, আমার যেটা সার্কেল, ক্লোজ সার্কেলের যে 4-5 জন মানুষ, সেই মানুষগুলোর আমার প্রতি যেটুকু ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা যদি তাদের কখনো চলে যায় তাহলে তাহলে আমার জীবনটা কিরকম হতে পারে এটা যদি আমি ভাবি, মানে যেহেতু তুমি বললে যে মানে একেবারে কোনো কিছুকেই ভয় পাওয়া না, একটু উদ্ধত্ত মনে হতে পারে, তাই আমি জোর করে ভেবে বলছি যে তাহলে আমার জীবনটা কিরকম হতে পারে সেটা ভাবলে হয়তো একটু একটু মাঝে মাঝে ভয় লাগে। ওকে, আচ্ছা, যদি কখনো এমন সুযোগ হতো যে স্বয়ংবর করা হচ্ছে দেবলীনার, তালিকায় কাকে কাকে রাখতে? প্রথমেই যে নামটা আমি বলবো তিনি তো জীবিত নন, কারণ তার সঙ্গে তো তার নাতি নাতনিরা আমাকে বাস্তবে ঠাম্মা বলে ডাকেন, এবং তাদের নাম আমার মোবাইলে সেভ করা আছে নাতি এবং নাতনি। আমি উত্তম কুমারের কথা বলছি, যে উত্তম কুমারের সঙ্গে তো আমি মানসিকভাবে আমি বিবাহিত, তো ওনাকে তো ডাকা যাবে না, সেক্ষেত্রে আমি কাকে ডাকবো? স্বয়ম্বর, আমি শাহরুখ খানের বড্ড ভক্ত, মানে প্রেমের দিক থেকে আর কি, আমার একটা ভীষণ প্রেম আছে শাহরুখ খানের প্রতি, শাহরুখ খানকে তো লাগবে আমার একটু স্বয়ম্বরে। এছাড়া লিওনার্দো ডিক্যাপ্রিও থাকবে, রিচার্ড গের থাকবে, আভিয়ার বার্ডেম থাকবে, আর আর আরেকজন থাকলে আমি মালাটা তার গলায় দিতাম, কিন্তু তিনিও চলে গেছেন রিসেন্ট পাস্টে, আমাকে ভীষণ হন্ট করে সেটা এখনো, সেটা হচ্ছে ইরফান খান। আমি ওনার প্রেমেও পাগল। এদের সবার মধ্যে উত্তম কুমারের সাথে আমার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ওনাকে স্বয়ম্বরে টাকার দরকার নেই। তো এদের সবার মধ্যে আমি বোধহয় আলটিমেটলি সবাই যদি উপস্থিত থাকতেন তাহলে আমি মালাটা ইরফানের গলায় দিতাম। একদম। এই যে বললে মানসিকভাবে বিয়ে হয়ে গেছে এবং তুমি ভেবেই নিয়েছো এতটাই ভালোবাসা, তাহলে তোমার কাছে ভালোবাসাটা এক্স্যাক্টলি কি?
ভালোবাসাটা হচ্ছে এমন একটা মিষ্টি সুন্দর অনুভূতি যেটা শুধুই উপভোগ করার। ভালোবাসা জিনিসটার মধ্যে কষ্ট পাওয়ার কোনো জায়গাই নেই। আমার অনুভূতি তার প্রতি, আমার তাকে দেখে ভালো লাগে, তাকে দেখে আনন্দ একটা হয়, একটা আনন্দের অনুভূতি হয়, কখনো কখনো বাটারফ্লাই ইন দ্য স্টামাক বলতে আমরা যেটা বুঝি সেটাও হয়। সেটা তো আমার উত্তম কুমারের বহু সিন দেখেই এখনো বাটারফ্লাই হয় আর কি। নায়কটা তো গোটাটাই আমি বাটারফ্লাই নিয়ে বসে দেখি আর কি, যতবার আমি নায়ক দেখি। তার ভালো থাকায় চরম আনন্দ, তার খারাপ থাকায় দুঃখ, এই গোটা অনুভূতিটাই তো আমার। তার কোনো রোল নেই এখানে প্লে করার। এবারে সে যদি আমার সাথে থাকে, আমি তার সাথে সময় কাটাতে পারি, দ্যাট ইজ লাইক আ চেরি ওভার দ্য আইসক্রিম। কিন্তু চেরিটা ছাড়া আইসক্রিমটা উপভোগ করতে কোনো অসুবিধে হয় না। এইরকমই একটা অনুভূতি ভালোবাসার অনুভূতিটা, যেটা শুধুই তোমাকে সমৃদ্ধ করে, তোমাকে আনন্দ দেয় এবং তোমার জোর বাড়ায়, মনের জোর বাড়ায়, কিন্তু এর বাইরে আর কিছু নয়, জানো তো। একদম, মানে দেবলীনার সঙ্গে আড্ডা দিতে বসলে মনে হয় কথা বোধহয় শেষ হবে না। কারণ ও এত, ওই যে শুরুতেই বলেছিলাম, খুব সুবক্তা, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। কিন্তু আমাদের একটা ওই বলে না টাইম বাউন্ডিং, এবং একসঙ্গে তোমারও, কারণ তোমার অনেক কাজের মধ্যে তুমি এখানে এসছো, তার মধ্যে এতটা সময় দিয়েছো। আমাদের ডেবি আনলিস্টের যাত্রা খুব কিছুদিন আগেই শুরু হয়েছে। সো আমরা নতুনভাবে এগোনোর চেষ্টা করছি। তুমি বলো, তোমার এখানে এসে তোমার কেমন লাগলো, তোমার কি উপলব্ধি? প্রথমত আমাকে তোমরা নিমন্ত্রণ পাঠিয়েছিলে কয়েকটা উপহার সঙ্গে দিয়ে, সেটা বেশ নতুন রকম লেগেছে আমার। আর তার মধ্যে আমার উপহারগুলো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। সেটা প্রথমত আমার খুব ভালো লেগেছে, একটা সুন্দরভাবে আমন্ত্রণ জানানো। আর আজ কথাবার্তা বলে আমার তোমাকেও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও একটা অনুভূতি হয় বই কি, ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউয়ারের প্রতি একটা অনুভূতি হয় বই কি। সেই কেমন ভাবে প্রশ্নটা করছে, প্রশ্নগুলো একই হয় কিন্তু সব প্রশ্নেরই একটা মোড়ক থাকে। সেই মোড়কটা ইদার আমাদের ভালো লাগে অথবা ভালো লাগে না। তো আজকেরটা ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ দেবলীনা। এতটা সময় ধরে অনেক কিছু নিয়ে আমরা কথা বললাম, যদিও ফিল্ম মানে ওর যে অভিনয়ের যে জার্নি, সেটা নিয়ে আমি বেশি কিছু কথা বললাম না, কারণ মানে দেবলীনার প্রচুর ইন্টারভিউ আছে যেখানে আমরা অভিনয় নিয়ে অনেক কিছু শুনে নিয়েছি। তো আমি চেষ্টা করলাম যে সমাজে এমন অনেক কিছু ঘটে, এমন অনেক কিছু ঘটছে যেগুলো নিয়ে বোধহয় একটা কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে, এবং নিশ্চয়ই সেগুলো নিয়ে বেশি কথা বলার প্রয়োজন। একদম। তো সেদিক থেকে আমার মনে হয় যে আজকে যারা আমাদের এই ডেবি আনলিস্টের এই এপিসোড দেবলীনার মুখে শুনছেন, তাদের মনে হয় ভালো লাগবে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন এখানে আসার জন্য। আজকে একটা বাঞ্ছারামের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। মোস্ট ওয়েলকাম। সঙ্গে রয়েছে বি মতিরাম সিলভার জুয়েলারির পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, এবং একই সঙ্গে স্টিমেন মার্কস যোধপুর পার্ক আমাদের ভেন্যু পার্টনার, তাদেরকেও অনেক ধন্যবাদ, এবং অবশ্যই এত দারুণ একটা কফির জন্য স্টিমেন মার্ককে অনেক ধন্যবাদ। সঙ্গে পাপিয়াকে অনেক থ্যাংক ইউ জানানোর। পাপিয়া বোধহয় তোমারও বন্ধু। পাপিয়া আমার খুবই বন্ধু, এবং স্টিমিং মাগে আমার খুবই যাতায়াত। আমি বেশিরভাগ সময় আমার কোনো মিটিং বা কিছু থাকলে সেটা স্টিমিং মাগেই হয়। একদম, দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে, আর আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই। তবে আমরা তো বিভিন্ন সেক্টরের বহু মানুষজনের সঙ্গে আমাদের এই আড্ডায় কথা বলছি, গল্প করছি, তাদের জার্নির কথা শুনছি, এবং একই সঙ্গে চেষ্টা করছি যাতে আমাদের এই এপিসোড বা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু বার্তা আমাদের সমাজের কাছে পৌঁছে দিতে পারি। এছাড়াও আপনাদের মনে হয়ে থাকতেই পারে বা মনে করতেই পারেন যে আরও কিছু নতুন বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই সেই সমস্ত টপিক জানাতে ভুলবেন না। ডেবি আনলিস্টের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।